এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরেজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। দর্শক বলছি, আসলে ইউটিউবে আমাদের এই গল্পটা আপনারা অনেকেই দেখেন সেই অর্থে, এবং শ্রোতা তো আসলে রেডিওর তো শ্রোতাই হয়। তো সপ্তাহান্তে আমি আরজে কিবরিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরো একটি অনুষ্ঠানে এবং আরো একটি পর্বে। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মুন্না মিয়া। মুন্না ভাই, গল্পটা কি? শুরু করেন একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে বলতে ইচ্ছে করে। ছোটবেলায় আমি অনেক আদরের ছিলাম, মানে আমাদের বংশের ভিতরে সবার ছোট আমি তো, এখানে সবার অনেক আদরের ছিলাম। তো আমার মানে আব্বারা হলো 3 ভাই। আমার বড় জ্যাঠা যে ছিল উনি বিবাহিত ছিল, আমার আব্বা বিবাহিত ছিল, কিন্তু মেজো যে জেঠো আমার, উনি মূলত বিয়ে করছিল না, উনি বিয়ে না করে মারা গেছে উনি। তো উনি আমাকে অনেক আদর যত্ন করতো। তো মূলত এই কারণে আমি লেখাপড়া করতেছিলাম, উনি অনেক আদর যত্ন করতো। এই কারণে আস্তে আস্তে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মাড্ডা দিতাম বেশি। মানে উনি শাসন করতে দিত না, টাকা পয়সা যখন যা চাইতাম সবকিছু দিত। মানে অনেক ভালোভাবে লাইফস্টাইল চলতো আর কি। তো চলার কারণে আস্তে আস্তে মানে নষ্টের দিকে চলে গেলাম, মানে বন্ধু বান্ধবের আড্ডায় মিশলাম বেশি, লেখাপড়া আস্তে আস্তে ডাউন হয়ে গেল। হওয়ার কারণে অনেক নেশা পানিও শুরু করে দিলাম মূলত আস্তে আস্তে, মানে এরকম ধরনের হওয়ার পরে পর্যায়ে আমার খালাতো ভাই একজন ঢাকায় ছিল, আমার মেজো খালার ছেলে। তা আমার 3 বছরের বড়। তো আমাকে আর কি ঢাকায় অফার করলো আসার জন্য। আমি পরে আর কি পলাই আসলাম বাড়ির থেকে ঢাকায়। এসে ওর কাছে থাকলাম প্রায় 1-1.5 মাস। থাকার পরে মানে ও আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিল, ওর অফিসে আর কি হেল্পারি চাকরি ব্যবস্থা করে দিল। তো ওই সময় চাকরি করতেছি 2011 সালে আর কি। 2011 সালে আসলাম প্রথম, এসে চাকরি টাকরি করতেছি। চাকরি করা অবস্থায় তো হঠাৎ করে ও বিয়ে করবে, মানে মূলত হলো ও বিয়ে করবে। তো ও বাড়িতে বলে বিয়ে করার কথা, কিন্তু ওকে বাড়িতে বিয়ে দেবে না, বাড়িতে বিয়ে দেবে না। এই কারণে ও করলো কি ওই সময়, মানে পরে এসে বুঝতে পারলাম ব্যাপারটা। তো ও আমাকে বিয়ে দেওয়ার জন্য অনেক তাড়াহুড়ো শুরু করলো। মানে আমি তো তখন বয়স কম, মানে অতটা ইয়া না। তো আমাকে বিয়ে দেবে, মানে আমি বিয়ে করবো, তুই আমার বড়, তুই বিয়ে কর। তো মূলত হলো ওরে বাড়িতে বিয়ে দেবে না দেখে ও আমাকে বিয়ে দেবে, যাতে আমি ছোটরে বিয়ে দিলে শরমে যেন বাড়ির থেকে ওকে বিয়ে দেয়, মানে এরকম আর কি। আমার সাথে একটা টেকনিক খাটাইলো। খাটানোর পরে ও আমাকে একটা মেয়ে দেখাইতে নিয়ে গেল। কিন্তু তখন আমার বয়স চলে 17 বছর। তো তখন তো যাকে দেখি এরকমই ভালো লাগে, মানে বয়সটাই তো এরকম, মানে এরকম টাইপের আর কি। তো আমাকে একটা মেয়ে দেখালো, আমি মানে যা দেখলাম তাতেই পছন্দ হয়েছে বা এরকম ইয়া। পরে আমাকে আর কি ও গার্জিয়ান সেজে ওই মূলত বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে আমি সংসার করতেছি ভালোই। ওই সময় আমি 56 কাজ করতাম, মানে 56 কাজ করতাম, মাসে একটা ভালো স্যালারি পাইতাম। প্রায় ওই সময় 40-50 হাজার টাকা, প্রায় 55-60 হাজার টাকা এরকম প্রতি মাসে ইনকাম করতাম। তো ভালোভাবে চলতেছে সংসার। চলার মাঝে হঠাৎ করে আমি যে যখন ব্যাচেলার ছিলাম, তো ওই সময় যে আমার বুয়া যে আমাকে রান্না করে দিত, বুয়া খালা, উনি হঠাৎ করে একদিন আসছে আমাদের বাসায় ঘুরতে। আমার ফ্ল্যাটে উঠছে, ওঠার পরে দেখে আমার ওয়াইফকে, দেখছে, দেখে তো উনি মাথায় হাত দিছে। তো কয়, বাবা তোমার সঙ্গে আমার একটু কথা ছিল, তুমি যদি একটু বাইরে আসতা। তো পরে খালার সঙ্গে আর কি নিচে নামলাম। নামার পরে বাইরে আসার পর কয়, বাবা তুমি সব জেনে শুনে বিয়ে করছিলে এই মেয়েকে? না খালা, জেনে শোনা মানে জানা জানি বলতে কি, আমার খালতো ভাই খবর দেবো নিছে। কয়, না বাবা তুমি তো ভালো করে মানে খবর নি, মানে কেন? কই, মেয়ের তো আগে একটা বিয়ে হয়েছিল, মেয়ে তো বেশি ভালো না, মেয়ে অনেক ছেলেদের সঙ্গে ইয়াটে করে। মানে আমার বউ অনেক স্টাইলিশ ছিল ওই সময়, সব সময় দেখা যায় যে টি শার্ট প্যান্ট, মানে এরকম, মানে ক্যাটাগরি, মানে খুব ইয়া ছিল বেশি। তো আমাদের বাড়িতে ওরকম মানতো না। তারপর বাড়িতে নিয়ে গেছিলাম, ও বাড়িতে যাওয়ার সময় আমার ফ্যামিলির সঙ্গে আর কি মিলতে পারে না, মানে ওভার স্মার্ট একটু বেশি ওই সময়। তো পরে আবার নিয়ে আসলাম ব্যাগ, ঢাকায় নিয়ে এসে সংসার করতেছি। পরে খালা এরকম বলার পরে পরে আমার মনে কিরকম জানি একটা ইয়া শুরু হলো, আস্তে আস্তে ওর সাথে একটা মানে কেমন জানি ইয়া শুরু হলো। তো হঠাৎ করে একদিন আমি রেখে অফিসে যাইতাম, দূরে আমার অফিস পড়তো, সাবকন্ট্রাক্টে আমি কাজ করতাম। তো যে অফিসে কাজ ছিল ওই আমাকে ফোন দিয়ে নিত, মানে সিস্টেম ছিল আমাদের এরকম।
তো ওই অফিসে যাইতাম, যা দেখা যায় 3 দিন বা 5 দিন 7 দিন এরকম আমি ওই জায়গায় থাকতাম, ওই জায়গায় আমার থাকার ব্যবস্থা করে দিত আমার কন্ট্রাক্টর, ওই জায়গায় থাকতাম, থেকে অফিসে আর কি কাজ করতাম। তো হঠাৎ করে একদিন এসে শুনি এক ভাবির সাথে, পরে আমি পুরা ফ্ল্যাট ছেড়ে দিয়ে এক ভাবির সাথে সাবলেট উঠলাম, মানে এক ভাইয়ের সঙ্গে সাবলেট উঠলাম। ওঠার পরে এক ভাবি হঠাৎ করে আমি আসার পরে বললে, ভাই আপনার সঙ্গে একটা কথা ছিল। মানে কি? কয় যে এরকম এরকম একদিন বাসায় তো মানে হ্যাঁ একটা ছেলে আসছিল। ছেলে আসছিল কে? তা আমি আবার জিজ্ঞেস করলাম এমনি ছেলে ছিল কে? কয় আমার ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, ওইভাবে ছেড়ে দিলাম। পরে হঠাৎ করে একদিন আমি অফিসে যাইতেছি, আমাকে বলতেছে আমি তাহলে আব্বা আম্মার ওইখানে যাইতেছি, তুমি অফিস থেকে আগে আসলে আচ্ছা ওয়েট করো, আমি চলে আসবো, সমস্যা নেই, আমাকে ফোন দিও। আচ্ছা ঠিক আছে যাও। তো ও গেছে, যাওয়ার পর 8টার দিক দিয়ে বা আমি অফিসে গেছি, ও 9টার দিক দিয়ে বের হয়ে গেছে। তো বের হয়ে যাওয়ার পরে আমি 5টা 5:30টার দিক দিয়ে অফিস থেকে আসছি। আসার পরে আমার শাশুড়ি যে ছিল ওনাকে ফোন দিছি, মানে ওর ফোন বন্ধ পাইতেছি, তো এই জন্য আমার শাশুড়িকে ফোন দিছি, দিয়ে আবার সালাম দেওয়ার পরে বললাম যে আম্মা এরকম আপনার মেয়ে কি এখনো রওনা দেয় নাই বাসার দিকে? কয় আমার মেয়ে রওনা দিবে মানে? আমার মেয়ে কই? তো মানে আপনার মেয়ে তো আপনাদের বাড়িতে গেছে, সকালবেলায় তো যাওয়ার কথা। তো বললে না আমাদের এখানে তো আসে নাই আজকে সারাদিন। আপনাদের এখানে জানি মানে আপনাদের এখানে যাওয়ার কথা বলে বের হয়ে গেছে। কয় না আমাদের এখানে তো আসেনি। তো পরে আমি থাকার পরে প্রায় 7টার দিক দিয়ে ও চলে আসলো, আমি বাসায় ঢোকার 1.5 ঘন্টা পরে আসলো। আসার পর আমি জিজ্ঞেস করলাম কই গেছিল? আমি যেখানে গেছিলাম মন চাই এখানে গেছিলাম, তোমার সমস্যা কি? এসে মানে এরকম একটা সিন্ডিকেট শুরু হয়ে গেল। সিন্ডিকেট হওয়ার পরে এক পর্যায়ে আমি আমার মানে মাথা গরম হয়ে গেল, রাগ চেক দিতে না পারে মানে মারলাম অনেকক্ষণ। মারার পরে ওর আব্বা আমাকে ফোন দিলাম, ওর আব্বা মা আসলো। আসার পরে নগদে আমি বলছি যে আমি সংসার করব না, আপনারা এইটা লুকাই বিয়ে দিছিলেন এক, আমি এতদিন প্রকাশ করিনি, আমি নিজে জানছিলাম। তো এই যে আজকে বললাম বিষয়টা, তো এরকম এরকম তো হয়েছিল। কয় হ্যাঁ এরকম হয়েছিল। তো আমাকে না জানিয়ে বিয়ে দিছেন এক, আর এক হলো আপনার মেয়ে এখনো এরকম। মনে করছিলাম যে হয়তো বা আমার লাইফে এটা হয়ে গেছে, যাক মেনে নিলাম, কোনো ব্যাপার না, না ভুল করেছি একটা, বাড়িতেও বলার কিছু নাই, কারণ নিজেই একলা একলা বিয়ে করছিলাম। তো পরে আর নিলাম না, না নেওয়ার কারণে ওর আব্বা আম্মার সঙ্গে পাঠাই দিলাম। পরে এক পর্যায়ে যে আমি আর 2 মাস সময় নিলাম, নিয়ে ইনকাম করে আমার কিছু টাকা ছিল, এগুলো সহ 1,40,000 টাকা দেনমোহর ছিল, 1,40,000 টাকা দেনমোহর বুঝাই দিয়ে আমি ডিভোর্স দিলাম। আচ্ছা। ডিভোর্স দেওয়ার পরে তো লাইফ চেঞ্জ অন্যরকম, মানে রুমে অনেক মাল সামানা ছিল, এটাই ছিল, সবকিছু বিক্রি করে দিলাম, ব্যাচেলার থাকবো যেহেতু, সবকিছু বিক্রি টিক্রি করে দিয়ে আস্তে আস্তে আবার খারাপের দিকে চলে গেলাম। মানে ওকে বিয়ে করে ভালো হয়ে গেছিলাম মূলত, সবকিছু ছেড়ে দিয়ে নামাজ কালাম পড়তাম। পরে আবার খারাপের দিক গেলাম, আস্তে আস্তে সঙ্গ আড্ডা বাড়লো, নেশা পানি ঢুকলাম, দেখা যায় যে ইয়া মদ খাইতাম, আবার মাঝে মাঝে ইয়াবাও খাইতাম, মানে এরকম এক পর্যায়ে চলে গেল আমার লাইফ। চলে যাওয়ার পরে প্রায় দীর্ঘ 2.5 বছর এরকম গেল। এর মাঝে আমার ওই খালতো ভাই বিয়ে করছে, খালতো ভাইকে বিয়ে দিছে পরে বাড়ির থেকে, ও বিয়ে করছে। বিয়ে করার পরে ভালোই চলতেছে এসে। তো চলতে চলতে হঠাৎ করে চাকরি করতেছি ওর সাথে, মানে খালতো ভাই একসঙ্গেই। তো হঠাৎ করে একদিন বলে আমাদের একটা বিয়ান এই জায়গায় থাকে, বিয়ান বলতে আমার মামাতো বোনের ননদ, আপন মামাতো বোনের ননদ। তো আমি ওই মামাতো বোনকে কখনো চিনতাম না, কারণ আমি ওই কখনো নানা মামার বাড়িতে যাইতাম না, মানে এরকম। ওই আপা আমার অনেক বড়, তো ওনার বিয়ে হয়ে গেছিল, পরে আর আমার সঙ্গে কখনো দেখা হয়নি, বা আমি চিনিও না ওনাকে। তো এরকম ওই আপার আমাদের বড় মামার মেয়ের হলো থাকে এই জায়গায়, ননদ থাকে। আচ্ছা ঠিক আছে থাকে, তো কি করবো? কয় যে আমি তোকে নাম্বার দেই বা কন্ট্যাক্ট করে দেই, যদি তোর পছন্দ হয় বা ইয়া হয়। আবার এক পর্যায়ে আমাকে নিয়ে গিয়ে দেখাই করাই দিল, দেখাই করাই দিল, ওর নাম্বার দিল, আর পাশাপাশি থাকি আর কি, বিয়ান লাগে সম্পর্কে পাশাপাশি থাকি। তো হঠাৎ করে ফোনে কথাবার্তা হইতে হইতে হঠাৎ করে জানি যে ওই মেয়ে এক ছেলের সঙ্গে সম্পর্ক করে, মূলত অফিসে। তো সম্পর্ক করে ওই ছেলের সঙ্গে আমার এক ধরনের পরিচয় করাই দিল, না ও ছিল রিলেশনে, রিলেশনে ছিল ওই সময় আমার সঙ্গে পরিচয়। তো আমি তো সম্পর্ক, আমার সঙ্গে পরিচিত ছিল হলো বিয়ান সম্পর্কে, যে মামাতো বোনের ননদ, ওই সম্পর্কে। আমি ওনার সঙ্গে যে সম্পর্ক করবো বা বিয়ে করবো এরকম তো ওই সময় কোনো পরিকল্পনা ছিল না, এমনি কন্ট্যাক্ট করতাম, কথাবার্তা বলতাম। তো বলতে বলতে আমার আব্বা মারা গেল হঠাৎ করে, আমার আব্বা মারা গেল। তো আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আব্বা মানে যাই হোক শেষ কাজ শেষ করে আসলাম, আবার ঢাকা ব্যাক করলাম। ঢাকা ব্যাক করে আসে আবার ওরকম চলতেছে। তো চলতে তো হঠাৎ করে রমজান ঈদ চলে আসলো, রমজান ঈদ চলে আসলো, অফিস ছুটি দেবে তার আগে। তো ওই ছেলে আমার সঙ্গে দেখা করলো, ছেলে দেখা করলো, দেখা করার পরে ভাই ভালো মন্দ মানে এমনি জিজ্ঞাসা করলে এসে কয় কালকে আমার সঙ্গে একটু দেখা করেন বাড়ি যাওয়ার আগে। আচ্ছা ঠিক আছে দেখা করবো, বিয়েনও বললো যে কালকে দেখা করবেন অবশ্যই। পরে গেলাম দেখা করতে, দেখা করতে যাওয়ার পরে ওই বিয়ান আর ওই ছেলে একসঙ্গে। তো ওই ছেলে আমার হাতে বিয়েন্দ্রে উঠাই দিল, দেওয়ানোর পরে কয় ভাই আমি ওরে অনেক ভালোবাসি, তো ওকে আপনার হাতে উঠাই দিলাম,
আপনারা একসঙ্গে বাড়ি, একসঙ্গে একে গাড়িতে যাবেন, আমি 2টা টিকিটে কাটছি। তো মূলত আমার মনের মানুষটারে আপনি সুরক্ষিতভাবে নিয়ে যাবেন, সুরক্ষিতভাবে নিয়ে আসবেন ভাই, এইটা দায়িত্ব আপনাকে দিলাম। খুব রিকোয়েস্ট করে আমাকে বললো আচ্ছা ঠিক আছে। তো আমরা একসঙ্গে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। বাড়িতে রওনা দেওয়ার সময় এক পর্যায়ে দেখা যায় যে আমার বিয়ানের সাথে কি যেন বিষয় না, আমার তো মাথা তখন পুরো হট, মানে নেশাফানি করতাম, মানে সবসময় মাথা অন্য চড়া মেজাজে থাকতো, মানে কেমন একটা যেন। তো গাড়ির ভিতরে আমাদের অনেক ঝগড়াঝাটি হলো, মানে যাইতে যেতে মারামারি পর্যন্ত অবস্থা এরকম এক ধরনের, মানে কেমন জানি একটা সিচুয়েশন হয়ে গেল। তারপরে গেলাম আর কি বাড়িতে ওইভাবেই। যাওয়ানোর পর হঠাৎ করে ওই বিয়েন ঈদের পরের দিন আমাকে ফোন দিছে, দিয়ে বলে আপনি কি করতেছেন? তার মানে আমি তো বাড়িতে বসে আছি। প্রিয় আমাদের শ্রোতা, বাড়িতে আমরা এই আমার জায়গাটায় বড় ছোট্ট ভাইয়ের একটা বিরতি নেব আর মেজো এবং ভাইয়ের বিরতির দুইজনের পর একটু আবারও ফিরে মনস্তাত্ত্বিক আসবো জীবন অসুবিধা আছে। গল্পে। যাওয়ার আগে তো কয়, আপনাদেরকে বলতে একটা চাই, গাড়ি নিয়ে আসেন, ঢাকা আমার এফএম এর বোনের আরো একটি বাড়িতে একটু ইউটিউব যাবো, চ্যানেল আপনি যেখানে নিয়ে আপনারা যাবেন। জীবন আচ্ছা গল্প ঠিক আছে, এগুলো আমি দেখতে গেলাম। পারবেন। আমাদের এই যাওয়ার পরে চ্যানেলটি আপনারা নিয়ে গেলাম, সাবস্ক্রাইব করুন। নিয়ে আমাদের যাওয়ার সময় চ্যানেলটির ওই যে ঠিকানা একটা হচ্ছে মানে আমি তো এক ধরনের বিবাহিত ছিলাম, মেয়ের প্রতি একটা www.youtube.com/ilovedhakafm আকৃষ্ট বা এরকম এক ধরনের, ও প্রাপ্তবয়স্ক, ও প্রাপ্তবয়স্ক, ওরও আবার আগে একটা বিয়ে হয়েছিল, ও আমার এই সম্পর্কের একটা বিয়ে অনুষ্ঠানগুলোতে হয়েছিল, যদি আপনি ওটা অংশগ্রহণ করতে 5 চান দিন সংসার হয়েছিল আমাদেরকে ফোন শুধু। করবেন। আমাদের ফোন চিটাং নাম্বারটি ছিল, হচ্ছে ছেলের বাড়ি, ওর বাড়ি ছিল রংপুর। তা চিটাং থেকে চলে এসে বিয়ে করে 5 দিন থেকে 09611904904। চলে গেছে, আর আমি ওই আবারও পর্যন্ত আর বলছি কোনো যোগাযোগ নেই, কাহানি হয়েছিল সঙ্গে, এরকম অবস্থা। 09611904904। তো পরে গেলাম, ওকে, যাওয়ার ছোট্ট পরে একটা এরকম বিরতি। একদম একটা রিলেশন হয়ে গেল, ওদের বাড়িতে খাওয়া দাওয়া করলাম, ফার্স্ট টাইম আর কি ওদের বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া করলাম, ওরা জীবন আমার রওনা গল্প। করলো, বোনের বাড়ি গেলাম, ওখানে খাওয়া দাওয়া করলাম। পরে এসে আমাদের জীবন ছুটি গল্প। শেষ, ছুটি শেষ, মূলত ছুটি জীবন শেষ, আমরা এখন ঢাকা নাটকের ব্যাক করবো। চেয়েও নাটকীয়। এর ভিতরে কিন্তু বেড়া যাইতে আমার আব্বা আবার ওই রমজান মাসেরই 3 রোজা যাইতে আমার আব্বা মারা গেছিল। তার মানে 3 রোজা গেছে আব্বা মারা গেছে, আমি আসিয়া 5 দিন না 6 দিন ছিলাম, থেকে আবার ঢাকা ব্যাক করলাম, যেহেতু জব করি ওই সময়, আমার তো অফিসের শিডিউল মানতেই হবে বা ওই সময় উপস্থিত হইতে হবে। তো আবার আসলাম, আবার ঈদের যে বাড়ি গেলাম, যাওয়ার পরে ঈদের ছুটি আবার শেষ, তার কিছুদিন পরে আব্বার আমার মানে 40 দিনের যে একটা মিলাদ মাহফিল আমাদের ওইদিকে আর কি অনুষ্ঠান করি, মানে এরকম আর কি অনুষ্ঠান হবে। তো আমি আবার ঢাকা তখন ব্যাক আসলাম, একসঙ্গে আসলাম, একই গাড়িতে আসলাম। আসার পরে ওই মেয়ে হঠাৎ করে আমার ফোন দিলছে, মানে বাসায় যাওয়ার পরে কয় আপনি কই? তার মানে আমি তো বাসায়, কয় আমার বাসায় একটু আসেন। গেলাম, যা দেখি বাড়িতে, ওই বাড়িতে মূলত গার্মেন্ট শিল্প এলাকাতেও আশুলিয়ার ওই দিক সাবার, তো সব ফাঁকা থাকতো বাড়ি, মানে কেউ তো আসে নাই এখনো, আরো ছুটি 2 দিন বাকি আছে, তার আগে আমরা চলে আসছি, ফাঁকা মানে জ্যামের কারণে আর কি, জ্যামের ভয়ে। তো ফোন দিল, যা দেখি ইয়া সেমাই পাক করছে, পরে সেমাই টামাই খেলাম, খাওয়ার পরে বলে যে আমার সঙ্গে এক জায়গায় যাইতে হবে। কোথায়? কই এই যে এদিকেই, মানে আরেকটা জায়গায় কাজী অফিস একটা, ওই জায়গায়। কেন? কয় আমার এক মামার বিয়ে হবে, আপনাকে সাক্ষী দিতে হবে। উম, আচ্ছা ঠিক আছে, ওই বাসায় থাকে, আচ্ছা ঠিক আছে, গেলাম। জীবন গল্প। জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর তো কাজী অফিসে গেলাম, যাওয়ার পরে ওই টিয়া করলাম, সাক্ষী টাক্ষী দিলাম। এর ভিতরে হয়েছে কি, ও করছিল কি, ওর ওই লাভারে ফোন দিছিল, মানে যার সঙ্গে সম্পর্ক করতো, ওকে ফোন দিছিল, ওকে বলছিল যে আমার এরকম বিয়ার সাক্ষীটা ওকে দিতে বলছিল, ওর সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু ও মূলত যায় নাই ওর ভাবির ভয়ে। ওর এক বড় ভাইয়ের ওয়াইফ ছিল, ভাবি ওর। তো ওই ভাবির ভয়ে আর কি জানি, বলছিল যে আমার ভাবি অনেক গালাগালি করবে, আমি যেতে পারবো না। তো পরে আমাকে নিয়ে গেছে, যাওয়ার পরে আমি ওই জায়গায় যাই, আমার এক মানে ওই দেখে স্থানীয়, তো মামা বলে ডাকতাম, ওই যে আমি অনেক টাকা ইনকাম করতাম না, 50-60 হাজার টাকা ইনকাম করতাম, নেশাবানি করতাম সব, মানে সেরকম টাইপের লোকজনের সঙ্গে আমার রিলেশন হয়ে গেছে, এক ধরনের সম্পর্ক হয়ে গেছে। তো মামা ফোন দিল, মামা আপনি কই? কয়, আমি তো বাড়িতে আছি, মানে আপনার হুন্ডাটা একটু লাগবে। পরে মামার হুন্ডা নিলাম, নিয়ে আবার ওই মেয়েকে উঠাইলাম, ওই কাজী অফিস থেকে সাক্ষী দেওয়া শেষ, পরে উঠাইলাম, হুন্ডাতে উঠাইয়া ওই ঘুরাইলাম অনেকক্ষণ, প্রায় 2-3 ঘন্টা ঘুরলাম, টিয়া করলাম। ঘোরার পরে মেয়ে হঠাৎ করে আমাকে বলে, আপনার সাহস আছে? হ্যাঁ, সাহস বলতে কি বুঝাইতে চাইতেছো, কিসের সাহস বা কিরকম? হঠাৎ করে ও বলে যে আপনি আজকে এই মুহূর্তে আমাকে বিয়ে করতে পারবেন? আজকে এই মুহূর্তে তোমাকে বিয়ে করবো? মানে বলে যে আজকে এই মুহূর্তে আপনি যদি আমাকে বিয়ে করতে পারেন আমি আপনাকে বিয়ে করবো, আপনাকে আমার অনেক পছন্দ হয়, কিন্তু ওই ছেলে ভীতু ছেলেকে আমি বিয়ে করবো না, আপনি আমাকে বিয়ে করতে পারবেন? পরিচয় কতদিনের আপনার? ওর সঙ্গে পরিচয় এর ভিতরে প্রায় 4 মাসের। 4 মাস। ওকে। 4 মাসের পরিচিত।
আর উনি তো হলো মূলত আমার এলাকার পাশের এলাকার, আমার মামা, আপন মামা তো মনে ননদ, এই ধরনের এই হিসাবে তো ওনার সঙ্গে একটা আমার আত্মীয়তা আছেই, সম্পর্ক আছেই। তো পরে আচ্ছা ঠিক আছে, আমি ওর আগের বছর বললাম হওয়া বিয়ে করবো লো। পরে গেলাম, যাই আবার কাজী অফিসে আমার খালি একটা ফ্রেন্ডকে ফোন দিলাম, তুই আয়। ও আসলো, কিন্তু আমারও মনে ছিল যে ওকে বিয়ে করবো। আমার ওই সময় খুব মেয়ে মানুষদের বিয়ে করব, বিয়ে করে মানে সংসার যে করবো এরকম কোনো ইয়া না আমার মনের ভিতরে, যে বিয়ে করলে আবার ছেড়ে দেবো, তা তো গেছে আর তো কিছু না। পরে আবার ওকে নিয়ে যা বিয়ে করলাম, একটা বন্ধু শুধু সাক্ষী। ও সাক্ষী, মানে 3,000 টাকার জায়গায় 5,000 টাকা দিলাম কাজীকে, যে আপনি বিয়ে পড়ান, সাক্ষী টাক্ষী কিচ্ছু লাগবে না, আপনি আপনার মন মতো সাক্ষীর নাম বহাই দেন, কোনো সমস্যা নেই আমার, ওই আমার দেনমোহরের কাগজও লাগবে না। তো এরকম বিয়ে করলাম, 70,000 টাকা শুধু দেনমোহর দিয়ে বিয়ে করলাম। বিয়ে করার পরে সংসার শুরু করলাম। তো প্রথমে বাড়িতে জানাইলাম না, ওর বাড়িতেও জানে না, আমার বাড়িতেও জানে না, আমরা ঢাকায় থেকে একসঙ্গে সংসার করতেছি। তো এরকম থাকতে থাকতে আস্তে আস্তে দেখা যায় যে এক ধরনের একটা মায়া জন্মাই গেল মেয়েটার প্রতি। মায়া জন্মানোর পরে মানে মোটামুটি ভালোই চলতেছে সংসার। পর আস্তে আস্তে ওর বাড়িতে জানাইলাম, ওর বাড়িতে জানার পর আমার বাড়িতে জানাইলাম। আমার বাড়িতে জানার পর তো সবার মন খারাপ, তুই আগে একটা ভুল করছিস, আস্তে আস্তে আমরা সবাই ভুলতেছি, এই ভুলের তুই আবার একটা ভুল করলি। হ্যাঁ, সবাই আমার উপরে আর কি দ্বিতীয় বিয়ে করার পরে। তো যাই হোক, তারপরেও সবার বিরুদ্ধে গিয়ে আমি সংসার করতেছি, চলতেছে। তো সংসার করলে হবে কি, আমি ওই তখনও কন্টিনিউ আর কি নেশাপানি করতাম, টাকা ইনকাম করতাম, যেমন কন্টিনিউ নেশাপাতি করতাম। আস্তে আস্তে এক ধরনের জুয়াও আমি শিখে গেলাম, জুয়ার ভিতরেও লিপ্ত হয়ে গেলাম, মানে জুয়া আমার নেশা দুইটাই কন্টিনিউ চলেই। তো চলতে চলতে দেখা যায় ভালোই চলে, আবার ইনকাম করি ভালো, তো এখানে চলতে পারি, সমস্যা নেই। তো আস্তে আস্তে দেখা যায় ভবিষ্যৎ বলতে কোনো কিছু নাই। তো আমার ওই ওয়াইফ আবার মোটামুটি ভালো ছিল, ও তো আগের থেকে গার্মেন্টসে জব করতোই, আর আমার বিয়ের পর রানিং চলতেছে জবই। তো ও করতে কি আমাকে এক পর্যায়ে অনেক ভালোবেসে ফেললো। ও দেখা যায় যে বেতন পাইতো, যা টাকা টুকা সবাই নাম হারাতে দিত, আমি যা কামাইতাম সবকিছুই মাস শেষে দেখা যায় আমি মাইনাসে থাকতাম, সবসময় 2-4-5 হাজার টাকা মাইনাসেই থাকতাম। কখনো আমার মানে কোথাও যে রাখবো 10 টাকা এরকম কোনো পরিস্থিতি হলো না, মানে এরকম অবস্থা। তো পরে এরকম করে যাইতেছে কন্টিনিউ সংসার। আমাকে অনেক বুঝাইলো, অনেকভাবে ও বোঝানোর চেষ্টা করলো, অনেক মানে চেষ্টার পরে আমি ঠিক হলাম না। প্রায় 4-5 বছর কেটে গেল, এত ভাবে আমাকে গেল। পরে আমি যখন ঠিক হই না, পরে ও বাধ্য হয়ে এক ছেলের সঙ্গে সম্পর্ক জড়াইলো। দেখা যায় যে আমার বউ সবসময় আমার জন্য অপেক্ষায় থাকতো বা কানতো যে আমার কাছে একটু সময় চেতে চেতে, কিন্তু আমি অফিস থেকে আসছি, আসার পরে নেশা করবো কখন, জুয়া খেলবো কখন, আর বউকে সময় দেবো কখন। মানে আপনার দোষেই সে সম্পর্কে জড়াইছে। হ্যাঁ, আমার দোষেই মূলত সে সম্পর্কে জড়াইছে, ওর কোনো পরিমাণে দোষ ছিল না প্রথম অবস্থায়, সম্পূর্ণ দোষটাই আমার। মানে ও কোনো প্রকারের সময় দিতাম না আমি, এক কথায় শুধু আসতাম রাতে 2-3 বাজে ঘরে ঢুকতাম, খাইতাম দিতাম, ঘুমাইতাম, পরে দিনে 10টা-11টা বাজে উঠতাম। মানে আমার আর ইনকামেরও কোনো নেই, ওই জুয়া খেলতাম আর নেশা করতাম, বউয়ে কামাইতো। দেখা যায় এক পর্যায়ে কোনো মাসে বউয়ের টাকাই শুধু চলা লাগতো আমার, মানে এমন অবস্থা, আমি কোনো ইনকাম করতাম না, আমি অফিসে যাইতাম না, কন্টিনিউ করতাম না অফিস, কোনো কিছু করতাম না, এরকম। মানে আস্তে আস্তে শরীরও আমার পরিস্থিতি খারাপ হয়ে গেল, কারণ নেশা পানি অতিরিক্ত হয়ে গেছে, ঘুম জায়গা, জুয়া খেলা, টেনশনে থাকি সবসময়, মানে শরীর আস্তে আস্তে আমার ডাউন হয়ে গেল কেমন জানি এক ধরনের। তো আস্তে আস্তে বউ নেশা পরকীয়ায় জড়াইলো, আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে ও পরকীয়ায় জড়াইতেছে। পরে আমি তো ওই যে তখন তো সেন্টিমেন্টাল অন্যরকম, ওই কথা বললেই দেখা যায় মারতাম ধরতাম বা এরকম, মানে বুঝাবো যে আমার কি করা উচিত এরকম কোনো কিছু তো বুঝতাম না ওই সময়, মাথা তো গরম সবসময়। তো অনেক মারা ধরার পরে এক ছেলের সঙ্গে সম্পর্ক করলো, ওই ছেলেকেও একদিন ধরে মারলাম। কারণ আমি যে এলাকায় থাকতাম ওই এলাকায় তো যেহেতু নেশাপানি করতাম আর করতাম, মূলত ওই এলাকার সব বখাটে পোলাপান আমাদের বন্ধু বান্ধব, মানে সব ডেয়ারিং পোলাপান আমার বন্ধু বান্ধব, যে কোনো কাউকে ইচ্ছা করলে মারতে পারতাম বা করতাম, মানে এরকম সিস্টেমটা ছিল। তো ওই ছেলেকে ধরে মারলাম করলাম, তার জন্য আমার বউয়ের সাথে অনেকদিন ঝগড়াঝাটি চললো। চলার পরে আমি যে বাসায় থাকতাম ওই বাড়িওয়ালার ছেলের সঙ্গে আমার খুব একটা ভালো সম্পর্ক হয়ে গেল। তো ও তো হলো বাড়িওয়ালার ছেলে, ও মানে অনেক বাপের অর্থ সম্পদ, অনেক কোটি কোটি টাকার মালিক, কয়েক কোটি টাকার মালিক, প্রায় 3-4 কোটি টাকারও মালিক। তো ও করতো কি, সন্ধ্যা লাগলেই ও মদ আনতো, গাঁজা আনতো, ওই ছাদের উপরে যাইতাম, ছাদের উপরে বসে দুজন মিলে আড্ডা দিতাম রাতে 10টা 11টা 12টা, 2টা নাই 3টা নাই, মানে আড্ডা দিতাম ওই জায়গায় বসে বসে, আরো বন্ধু বান্ধব আসতো ওই জায়গায় কন্টিনিউ এরকম। তো কন্টিনিউ এরকম করতাম। তো একটা মেয়ে মানুষের তো ধৈর্য কতক্ষণ আমাকে চেষ্টা করবে, আর অনেক ভাবে চেষ্টা করছে। মূলত আজকে আমার এই বলতে আসার কারণটাই হলো যে জীবনে আমি সব থেকে ভুলটা করছি, মানে ওর কোনো আমাকে যে ছেড়ে গেছে তার কোনো আসলে মূলত অপরাধ না। শুনি তারপর
আমি এরকম যখন করতাম তো অনেকভাবে আমাকে বুঝানোর চেষ্টা করতো, অনেক মারাধরা করতাম, ইয়ে করতাম, অনেক কান্দাকাটি করতে ইয়ে করতো, কিন্তু ওই সম্পর্কটাও বাদ দিয়ে দিছিল, ওই ছেলের সঙ্গে সম্পর্ক বাদ দিয়েছিল। তো আমাকে বলছিল যে দেখো আমি কিন্তু এই ছেলের সাথে সম্পর্ক জড়াইছি শুধু একমাত্র তোমাকে ফিরে পাওয়ার জন্য, তোমাকে বোঝানোর জন্য, তুমি আমাকে সময় দাও না আমি কিন্তু এরকম হয়ে যেতে পারি, মূলত ওকে আমি ভালোবাসি না, কোনো কিছু করি না, তুমি এখনো সময় আছে, ফিরে আসো ফিরে আসো। তো এরকম আমি আর কোনোভাবেই সম্ভব হলো না, আমি আর কোনো কথাই শুনি না, মানে কোনোভাবেই সম্ভবই করতে হলো না আমাকে। পরে আমি এক পর্যায়ে মানে ইয়াতেই চলে গেলাম, পুরো ডিপ্রেশনে, মানে সব সময় নেশার উপরে গেলাম। পরে ওই ছেলের সাথে সম্পর্ক জড়াইলো। ছেলের সাথে সম্পর্ক জড়ানোর পরে হঠাৎ করে আমাকে বলে যে না আমি আর এই এত ফ্ল্যাটে থাকবো না, এই জায়গায় 13,000 টাকা ভাড়া, আমি একটা নর্মাল বাসায় থাকবো 5-6 হাজার টাকার ভিতরে। কয় এত মাইনাসে থাকলে তো তুমি ঋণে পড়ে যেত, অনেক টাকা আমাদের ঋণ টিন হয়ে গেছে এসে। তা ভালো, ওই টাকা ঋণে হয়ে গেছে অবশ্যই। এর ভিতরে ওই মেয়ে আমার সাথে বিয়ে হওয়ার আগেও যখন গার্মেন্টসে চাকরি করতো ওই সময় মানে বাড়িতে যে গরু করছিল আর আব্বারে টাকা দিছিল, গরু কিনছিল 3টা, ওইগুলো ওর বাপে পালতো। আমি ওই গরু বেচে ওই টাকাগুলো নিয়ে নিছি, মানে আমি অভাব দেখাইছি, ও গরু বেচে টাকা টুকা দিছে, ওর বাপরে প্রেশার পেড করছে, মানে বিক্রি করে দিছে গরুগুলা, মানে এরকম প্রায় 50-60 হাজার টাকা আমি নিয়ে নিছি। তো নেওয়ার পরেও আমি কোনো হিসাবেই ঠিক হয় না কোনোকে দেন। পরে মাকে ফোন দিলাম, মা ওনার গরু ছিল, মা গরু বিক্রি করে দিল, তারপর আমি কোনো ইয়ে হয় না, সবকিছুই শেষ করে হলে এক পর্যায়ে পরে যায় এক ছেলের সঙ্গে একটা ভালোভাবে রিলেশনে জড়াই গেল মন থেকেই। যখন যায় যে আমার কাছে কোনো তার মূল্যায়নে নাই, কোনো সময়ও পায় না। আর মূলত হলো এখন পর্যন্ত আমি বুঝতে পারি নাই যে আসলে ওর সমস্যা না আমার সমস্যা। আমাদের 5 বছর সংসার লাইফ কাটা অবস্থায় আমাদের বাচ্চা কনসেপ্ট করতো না, কিন্তু আমি আমার মাথায় কখনো ইয়া করে কাজ করতো না যে কোনো ডাক্তার দেখাই বা পরামর্শ নিয়ে একটা আসলে কিসের কারণে হইতেছে না বা কি সমস্যা, ওর সমস্যা না আমার সমস্যা, একটা তো সমস্যা হইতেই পারে, কিন্তু আমি এইটা কখনোই মাথায় নিতাম না। তো এটা মেয়ে মানুষ 5 বছর সংসার করছে, আবার প্লাস আমি দেখে এরকম নেশাফানি করি, তো ওর ভবিষ্যতেও কোনো কিছু রাখতেছি না বা 1 টাকাও জমাইতেছি না, যা ছিল এটাও আরো ধ্বংস করে ফেলছি। তো অনেক চিন্তা ভাবনা করে পরে ওই সম্পর্কে আর কি জড়াই গেল। যাওয়ার পরে অনেক কিছু হয়ে গেল, কিন্তু কোনো হিসাবে ওখান থেকে আর ফিরে আনাইতে পারতেছি না ওকে, মানে এমন সম্পর্কে জড়াইছে ওকে অতিরিক্ত ভালোবেসে ফেলছে, মানে এরকম একটা ধরনের। তো এরকম হইতে হইতে হঠাৎ করে একদিন আমি রেখে অফিসে গেছি, লাঞ্চে আসি, লাঞ্চ করতে এসে দেখি নাই। তো ওয়ার্ড্রপ টর্ড্রপ সবকিছু খুঁজে দেখি ওর সার্টিফিকেট কাগজপাতি, ভোটার আইডি কার্ড বা কাপড় চোপড় কোনো কিছুই নাই ঘরের ভিতরে। পরে এক পর্যায়ে বুঝলাম যে ও চলে গেছে। আমি মনে করলাম হয়তো বাবার বাড়ি চলে গেছে, রাগ করে হয়তো রংপুর চলে গেছে, আমাদের এলাকায় বাবার বাড়ি হয়তো চলে গেছে, এরকম ভাবলাম। পরে ফোন দিয়ে দেখি ফোন বন্ধ বন্ধ। পরে ওদের বাড়িতে কন্ট্যাক্ট করলাম, কয় না আমাদের লোকের সঙ্গে তো কোনো যোগাযোগ নেই। বললাম, আচ্ছা ঠিক আছে, যাক রাতটা যাক, সকাল হোক, কারণ যাইতে তো আপনার 1 রাত লাগবে, 7-8 ঘন্টা তো সময় লাগবে বাড়ি গেলেও, তো তারপরে বোঝা যাবে আসলে ও কই গেছে। পরে না, পরের দিন সকালবেলাও আমি ঘুমের থেকে উঠে ফোন দিই, না যায় নাই। তারপরে সারাদিন গেল, যায় নাই। পরে না যাওয়ার কারণে আমি বুঝলাম যে ওই ছেলের সঙ্গে গেছে। ওই ছেলের নাম্বার আমার কাছে নাম্বার ছিল, আমি কন্ট্যাক্ট করলাম, তো দেখি ওই ছেলেও আর কি ফোন বন্ধ, ওই ছেলেরও ফোন বন্ধ। তো ফোন বন্ধ বন্ধ এরকম গেল প্রায় 15 দিন। যাওয়ার পর হঠাৎ করে আমাকে ফোন দিল, কন্ট্যাক্ট করলো, কয় তুমি আমাকে আর কখনো খোঁজাখুঁজি করিও না, আমি ওই ছেলের সঙ্গে আসছি, তোমাকে নিশ্চিত করে দেওয়ার জন্য শুধু ফোনটা দিলাম। কয় আমার মাকেও বলছি বাড়িতে ফোন দিয়ে আমি তোমার আর সংসার করবো না, তোমার উপরে ওরা কোনো মানে পদক্ষেপ নিবে না বা কোনো কিছু হবে না, তোমার সমস্যা নেই, আমি নিজের থেকেই চলে আসছি, তোমার কোনো অপরাধ নেই, দোষ নেই। আচ্ছা ঠিক আছে। আমি ওরা করে আবার সব মাল সামানা বিক্রি করে ফেললাম, প্রায় 4 লাখ টাকার মাল সামানা 30-35 হাজার টাকা বিক্রি করে ফেললাম। ফেলে আবার সেই আগের মতো মানে আরো বেশি হয়ে গেল, সবসময় জুয়া ফানি এসে। পরে হঠাৎ করে ও 7 মাস পরে হঠাৎ করে আমাকে ফোন দিল, দেওয়ার পরে বললো কান্দাকাটি করতেছে, মানে কান্দো কে তুমি? কয় এরকম এরকম ওই ছেলে আমাকে রেখে পলাইছে, ওই ছেলে আমাকে রেখে পলাইছে। এখন কেমনি কি যে আমার এই জায়গায় প্রায় 50,000 টাকার মতো ঋণ আছে। তো আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। আমি পরে ওই জায়গায় গেছি আর একজনকেও নিয়ে গেছি সঙ্গে, যা ওই জায়গায় সবাইকে বলি টলি প্রায় 30,000 টাকা তার ঋণ শোধ করলাম। 50,000 টাকার ঋণটা 30,000 টাকা শোধ করলাম, মানে মাইনাস টেনাস করে আর কি, সবাইকে বলে টলে করে ওকে আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওই ছেলেকে ডিভোর্স দিলাম, নগদে ডিভোর্স দিলাম সেই দিনই। ডিভোর্স দেওয়ার পরে তো মূলত আমার সঙ্গে তো ডিভোর্স হয়ই নেই, আগের লিগালি তো আমার ওয়াইফে ছিল, কিন্তু তো একজনের জায়গায় যেহেতু বিয়ে হয়েছে তো 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 অটো ডিভোর্স হয়ে গেছে ইসলামিক শরীয়তে আমার। তো এখন 3 মাসের আগে তো আর কাজী বলে যে আর তো বিয়ে করা সম্ভব না, যেহেতু আজকে ডিভোর্স হলো 3 মাস 10 দিন পরে আবার বিয়ে করতে পারবে। 3 মাস 10 দিন তো ওকে আলাদা রাখা সম্ভব না বা আমি আলাদা থাকা সম্ভব না, এত কিছু তো মানে ম্যানেজ করতে পারবো না। পরে করলাম কি, আমরা একটা বুদ্ধি করে ওই জায়গায় যে জায়গায় ছিলাম ওই জায়গায় নিয়ে আসলাম, সব সরম টিয়া ফেলে মানে ওই জায়গায় নিয়ে আসলাম। মানুষ যা বলবে বলবে, অপরাধ তো আমারই, আমি তো বুঝতে পারছি।
পরে সবাইকে জানাই দিলাম যে হ্যাঁ আমরা মৌলবি দিয়ে মূলত বিয়া পড়াই নিছি, আর 3 মাস পরে কাজী দিয়ে আবার বিয়া করাবো। এই বলে আবার আমরা থাকা শুরু করলাম একসঙ্গে থাকা শুরু করলাম। থাকতে 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 মানে একজন শুধু আমার যে বাড়িওয়ালা ড্রাইভার মূলত এই বিষয়টা জানতো, ওর আমার সঙ্গে ছিল সম্পূর্ণ, যে আমরা বিয়ে করিনি, ওকে খালি ডিভোর্স করেছি, এই বিষয়গুলো সম্পূর্ণটাও জানতো। তো ও ছিল হলো এই বাবাখোর, মানে ও বাবা খাইতো। তো ও মূলত হলে যে বাবা খেলে আমার সঙ্গে একটা সেরকম রিলেশন। একদিন 2 দিন মূলত হলো নেশাখোর জুয়াড়ুর ঘরে তো কোনো ইয়া নাই, ওরা এখন বলে একটা কথা পরে বলে আর একটা কথা, মানে ওদের তো কোনো ইয়া নেই। তো হঠাৎ করে একদিন ও আমার সাথে পোল্ট্রি নিল, নেওয়ার পরে ও আমাকে বলতেছে পোল্ট্রি নিল বলতে কি আমার এক ফ্রেন্ড গেছিল, ফ্রেন্ড যাওয়ার পরে ও 1000 টাকা ওই ফ্রেন্ডে দিল, দেওয়ার পরে ওকে আমি 1000 টাকা দিলাম ওই ড্রাইভারকে, বললাম যে যান জিনিস নিয়ে আসেন, আজকে খাবো, আমার বন্ধু আছে যেহেতু আজকে খাবো যান। ও নিয়ে আসলো, আসার পরে 3 জনে খেলাম, খাওয়ার পরে এখন হঠাৎ করে বলতেছে আসো আমরা 3 জনে মিলে তাস খেলবো। আচ্ছা ঠিক আছে ল, নেশা করার পরে তো মাথা অতটা ইয়া নাই, ঠিক আছে নাও। পরে তাস খেলা শুরু করলাম, খেলতে খেলতে রাত শেষে দেখা যায় যে আমারও সব গেছে, আর ওই যে ড্রাইভার ছিল ওর ক্যাশ টাকা ছিল প্রায় 4000 টাকার মতো, ওইটা গেছে, আবার 3000 টাকা মোবাইল বন্ধক রেখে এক জায়গার থেকে নিয়ে আসছে, সেটাও গেছে। তো এই ছেলে থাকতে হলো উত্তরা মূলত। তো ও চলে আসছে, আসার পরে এখন সকালবেলা ও বলে যে তুই ওই ছেলেকে নিয়ে আসছিলি মানে আমার টাকা মেরে নেওয়ার জন্য, মূলত 1000 টাকা খাওয়াইছিস আর আমার 8000 টাকা মেরে নিছিস, এখন ওই 8000 টাকা তোকে জরিমানা দিতে হবে। আমি দেবো কেন, 3 জনে মেরে খেলছি, এখন তোমার নিয়ে গেছে, ও তো আমারটাও নিছে। কয় না তো ওটা ওরে ফেরত দিছে, আবার আমারটা অর্ধেক করে ভাগ করে নিছিস তোরা, মানে ও এরকম আমার সঙ্গে আর কি। তো এক কথা 2 কথা ওর সাথে অনেক ঝগড়াঝাটি হওয়ার পরে ও এখন ঠাস করে বলে মানে এলাকার যে ওই এলাকার সব থেকে যে বড় মাতবর, মানে হ্যার সাথে আবার ওই যে মানে নেশাবানি, ওরা তো মাতবরেরা নেশাবানি করে বেশি, মানে তাদের সাথে ওর সম্পর্ক, ও অনেক বছর ধরে ওই এলাকায় থাকে। এমন এমন জায়গায় ফোন দিছে, দিয়ে বলছে যে ওরা কিন্তু বিয়া ছাড়া এই জায়গায় আছে, ওরা স্বামী স্ত্রী না, বিয়া করেনি, বিয়া ছাড়া আছে। এটা ভাইরাল করে দিছে, মানে ভাইরাল করে দেওয়ার পরে তো আমার উপরে প্রেশার শুরু হয়েছে, আমার এখন 50,000 টাকা জরিমানা, 1 লাখ টাকা জরিমানা, মানে এক একজন এক এক রকম ইয়া নিতেছে আমার সঙ্গে। তো মহা বিপদে পড়ে গেলাম, এত বিপদে ফেলাই দিল। পরে রাত্রে শুয়ে আমার ওই ওয়াইফ বুদ্ধি করলাম যে এক কাজ করো, বাড়িতে তো মানবে না, আমাকে উঠতেই দেবে না বলছে, তো যাই হোক তোমার হাত ধরে আমার হাত ধরে আমরা দুজনে বাড়িতে যে উঠে সবার হাতে পায়ে ধরবো, অত গার্জিয়ান আমাদের একটা না একটা ব্যবস্থা করে দেবে, সবার ছোট আমিও, তুমিও তোমার বংশের সবার ছোট, আমিও আমার বংশের সবার ছোট, 2 পক্ষের সবার পায়ে পড়বো, দরকার পড়ে আমাদের একটা না একটা তো ইয়ে করবে, ওরা বাঁচাবে তো আমাদেরকে, আমরা তখন বিপদে পড়ে গেছি, নাহলে তো আমাদের অবস্থা খুব খারাপ, পরিস্থিতি খুব খারাপ সামনে, আরো কি করবা। কয় ঠিক আছে। পরের দিন অফিস স্টাইলে বাইরে হয় আমরা, সবকিছু রেখে সব, মানে মূলত এই জায়গায় আর বেশি কিছু কেনা হয়েছিল না, একটা সামথিং থাকার জন্য খাট, ওই একটা র্যাক ট্যাক, মানে হালকা থাকার জন্য। তো পরে সবকিছু রেখে আমরা শুধু আমাদের সার্টিফিকেট নিয়ে আমরা সকালবেলা অফিস স্টাইলে বের হয়ে পরে বাসে উঠে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে সবাই যাই হোক মারে ম্যানেজ করলাম, ভাই ভাবি মানে আমার যারা আছে তারা কেউ আমার সঙ্গে কথা বলে না, বিয়ে করে না, আমার শুধু মাকে ম্যানেজ করে। আমি কিন্তু বাড়িতে আমার থাকার যে ঘর সেটাও আমি উঠাইনি এখন পর্যন্ত, মানে টাকা পয়সা তো সবাই এদিকে নষ্ট করছে, আর ভাইয়েরা তো সবার মতো যার যার মতো বাড়ি করছে। তো আমার বড়জন যিনি আমার বড় ভাই, তো উনি হলো ঢাকায় থাকে, ঢাকা কাশপুরে জব করে। তো উনি হলো মূলত বাড়িতে ঘরটা সব করছে, কিন্তু উনি তো থাকে না, উনি ওনার ওয়াইফ নিয়ে উনি এই জায়গায় থাকে আর কি। তো ওনার ঘরে যা উঠলাম মূলত প্রথমে থাকার জন্য, যে কিছুদিন থাকি তারপরে একটা ব্যবস্থা করব। থাকার পরে আস্তে 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 অনেক দিন গেল, যাওয়ার পরে আমি মাকে বললাম মা এরকম এরকম কি করবো। তো মা ওনার একটা গরু ছিল লাস্ট, উনি ওই গরুটা 67,000 টাকা বেচছে আমাকে দিল, বাবা কিছু একটা করো। আমি বললাম যে মা আমি একটা অটো কিনবো, ইজি বাইক একটা কিনবো, আর 50,000 টাকা আমরা লোন করি, একটু সহযোগিতা করে আমাদের একটা লোন উঠাই দাও। আচ্ছা ঠিক আছে। আমরা লোনটাও ম্যানেজ করলাম, লোনটা করলাম। তো লোন করার পরে মূলত দেশগ্রাম হয় কি, এনজিও থেকে লোন করলে এই সপ্তাহে আমি ফর্ম করলে টাকা জমা দিলে পরের 1 সপ্তাহ পরে আমাকে লোনের টাকাটা ওনারা দিবে, সিস্টেমটা হলো এরকম। তো এই 1 সপ্তাহ আগে আমি গরুটা বিক্রি করছি, করে লোন টোন করতে যা 5,000 টাকা দেওয়া লাগছে ওই জায়গায়। তো এরকম দেওয়ার পরে আমি আবার ওই গ্রামে গেছি না, বন্ধু বান্ধব ওই আবার ঘুরে সেই খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে আস্তে আস্তে আড্ডাটা আমার হয়ে গেল। হওয়ার পরে মাকে আজকে বলি মা 10,000 টাকা লাগবে এই জায়গায় দেবো, মা 5,000 টাকা লাগবে এই জায়গায় দেবো, বা 20,000 টাকা লাগবে এই জায়গায় দেবো। এইভাবে নিতে নিতে আমি প্রায় 45,000 টাকা আমার কাছ থেকে নিয়ে নিলাম, আমার মার কাছ থেকে নিয়ে সম্পূর্ণটা করলাম কি, জুয়া খেললাম আর নেশাই করলাম। পুরা টাকাটা জুয়া খেললাম আর নেশা করলাম। আর আমি বলছি যে ইজি বাইক কিনবো, তার বায়না দিয়ে আসছি, আমি টাকাটা অ্যাডভান্স দিয়ে আসছি, ফুল টাকাটা পেমেন্ট করলে 1,20,000 টাকা ফুলটা পেমেন্ট করলে আমি বাইকটা নিয়ে ইজি বাইকটা নিয়ে আসতে পারবো আর কি।
এই অথচ আমি এদিক টাকা নিয়ে সব টাকা জুয়া খেলছি আর নেশাই করছি। করার পরে হঠাৎ করে আমার বড় ভাইরা বুঝে ফেলাইছে ব্যাপারটা যে এরকমের মতো এরকম করছে, সব টাকা নষ্ট করছে। আমার বড় ভাইদের কানে খবর গেছে, যাওয়ার পরে আমার বড় ভাইরা এখন আমার বউকে বলে, তুমি কি দেখে ওর কাছে আবার আসলা আর কেমনে সংসার করতেছো, ও যে এরকম করতেছে আমরা কিন্তু কোনো কিছু আর রিস্ক নেবো না, তোমরা কি করবা না করবা কোনো কিছু জানে। মানে আমার বউকে অনেক ভয় টয় দেখাইলো। দেখানোর পরে হঠাৎ করে আমার কালকে লোন দিবে, আজকের দিনে আমার বউ হঠাৎ করে আবার নিখোঁজ বাড়ি থেকে। তো ফোন দিলাম, কই তুমি? কয় আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। কি হয়েছে? কয় না আমি তোমার সঙ্গে আর সংসার করবো না, তুমি আমাকে ফোন টোন দিও না। আবার কি হলো? কয় না তুমি ওই যদি তোমার মানে মার কাছ থেকে যে টাকাটা নিছো তুমি 67,000 টাকার ভিতরে 45,000 টাকা যে নিছো, এই 45,000 টাকা যদি তুমি হাতে করে নিয়ে আসতে পারো আমাদের বাড়িতে, তাহলে আমি তোমার সঙ্গে 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 হাত ধরে যাবো, তুমি 45,000 টাকা নিয়ে আসো। তুমি কি করছো? মানে ওইটা তো আমি বায়না দিয়ে রাখছি, ওইটা তো আমি অ্যাডভান্স দিছি, ফুল টাকাটা দিলে গাড়িতে আসবে। কয় না আমার অ্যাডভান্সের দরকার নাই, তুমি ওই টাকাটা ফেরত নিয়ে আসো, আমাকে দেখাইতে পারলে শুধু আমি চলে যাবো। তা আমার তো আর ওইটা সম্ভব না, পসিবল না আমার পক্ষে দেখা, কারণ আমি তো ওটা নষ্টই করে ফেলছি। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরো একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/I-love-Dhaka-FM, ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প। জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর। তো আমার পরে অনেক ঝগড়াঝাটি হলো, হওয়ার পরে আস্তে আস্তে ওর সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেল। আবার যোগাযোগ বন্ধ হওয়ার পরে ওর মতো ঢাকা চলে আসছে আবার, কারণ ওর বাবা বাড়িরও অবস্থা বেশি একটা ভালো না। ওকে যে রাখবে, ওর বাবাও মারা গেছে, ওর মা শুধু, সে হলো পরনির্ভরশীল, কারণ ছেলেরা টাকা দিলে খাইতে পারে, না দিলে নাই, মানে এরকম। তো ওকে আর দেখবে কিভাবে, মানে অনেক গরিবই। তো পরে ও ঢাকা চলে আসছে, আমার সাথে যোগাযোগ বন্ধ করে ঢাকা চলে আসছে। আমি বাড়িতেই আছি। বাড়িতে থাকার পরে কিছুদিন থাকার পরে প্রায় 15 দিন থাকা আমার খুব ভালো ছিল। ভালো বলতে কি, আমার পকেটে টাকা ছিল, আমি ভালোভাবে চলতাম। বাড়িতে আমার টোটালি ভাত বন্ধ, আমার ভাত দিত না বাড়িতে, মানে এমন অবস্থা। মা লুকাই লুকাই চুরি চুরি করে ভাত দিত, ভাইয়েরা ভাত ইয়া করে দিল। তারপর 15 দিন ভালোভাবে চললাম, হোটেলে খাওয়া দাওয়া করলাম, বা এনে সেনে বন্ধু বান্ধবের বাড়িতে খাওয়া দাওয়া করলাম। 15 দিন 16 দিন যাওয়ার খুব ভালোভাবে কাটলো, যতদিন টাকা ছিল। 16 দিন পরে আমার পকেট থেকে যখন টাকা শেষ, তখন যে বন্ধু বান্ধবেরা আমি বাড়ি মানে ঢাকার থেকে বাড়ি গেলে সবসময় আমার পিছে লেগে থাকতো, সকালবেলা ওইটা 2-3টা মোটরসাইকেল আমার ঘরের সামনে এসে হর্ন মারতো যে আমি কখন উঠবো ঘুমের থেকে, আমাকে নিয়ে ওরা ঘুরতে যাবে, মানে এরকম ইয়া। কারণ আমি ইনকাম করতাম ওই রকম, সবাই লেখাপড়া করতো আমার বন্ধু বান্ধবরা, আমি আগে চলে আসছি, আর আমি একটা ভালো লাইন পেয়ে গেছিলাম ইনকামের। ওই সময় 50-60 হাজার টাকা ইনকাম করতাম, ভালো একটা অ্যামাউন্ট। তো ওরা এরকম করতো। তো যখন আমার পকেটে একবার লো হয়ে গেল, এখন আমার বন্ধু বান্ধবরা সবাই চাকরি করে, কিন্তু ওদের কাছে আমি গেলে ওরা দেখি দূরে সরে যায়, মানে কেমন একটা অনুভব, দূরে সরে যায়, আমাকে দেখতে পারে না। মানে এরকম, আমি যে একটা সিগারেট খাবো, আমার কাছে সেই 5 টাকাটাও নাই, যে আমি 5 টাকার একটা সিগারেট খাবো, আমার কাছে সেই টাকাটাও নাই। তো ওরা আমাকে দেখলে দূরে দূরে সরে যায়। এখন হওয়ার পরে ভালোই 2-3 দিন চললো। চলার পরে 3 দিন খুব কষ্ট করে কাটালাম, মানে আর ওর কাছ থেকে 50 টাকা 100 টাকা ধার নিয়ে আমি হোটেলে একবেলা ভাত খাই। মানে মারেও ভাত দেওয়া বন্ধ করে দিল। সুদা কথা, আমার ভাইয়েরা মারে হিসাবের ভাত দেয়, ভাই বসে থেকে মারে খাওয়ায়, মানে এতটুকু পরিমাণ ভাত তার কাজ পর্যন্ত যায়, আমারে যে খাওয়াবে এই অবস্থা নেই। আগে মারে বল ভরে ভাত দিত, ওই বলের ভাত মা অর্ধেক ভাগ করে আমাকে অর্ধেক দিত, মা অর্ধেক খাইতো, মানে এরকম একজনের ভাত 2 জনে ভাগ করে আমার শেয়ারে খাওয়াইতো মা। পরে দেখি মারই তো এখন মানে এরকম সমস্যা, মাকে নিয়ে যাবো সে খাওয়া। এখন আমার তো কোনো অবস্থা নেই, আমার পকেটে কোনো টাকা নাই, আমি কোনো মানে কোনো কাজ কাম পারি না, এলাকায় কোনো কাজ কাম করতে পারি না, কারণ আমি যখন বুঝি তখন থেকে আমি ঢাকায়।
আমি তো কোনো কাজ কাম পারি না, এখন আমার কোনো ইনকামের ইয়ে নেই। এখন বন্ধু বান্ধব আমার দেখলে সরাই যায় সবাই, কারো কাছ থেকে 50 টাকা 100 টাকা আমি আর হাওলাত পাই না, এমন অবস্থা। মানে ধার নেবো যে সেটাও পাই না। না পাওয়ার কারণে আমার এলাকায় মূলত মানে যে যেখানে আমি জন্ম নিয়েছি সেইখানে এত টাকা নষ্ট করার পরে আমি একটানা 3 দিন ধরে শুধু পানি খেয়ে আসি। শুধু কলের থেকে পানি খাই, মসজিদের কলের থেকে পানি খাই, বাড়ির কলের থেকে পানি খাই, চাপ কল তো আমাদের দিক, কলের থেকে পানি খাই, মোটরের থেকে পানি খাই। মূলত ভাত খাওয়ার মতো কোনো অবস্থা নেই, কারণ কোনো দোকানদাররা আস্তে আস্তে জেনে গেছে ব্যাপারটা এলাকায়। মানে আমার কেউ বাকিও দেয় না, কারণ বাকি নেবো আমি কোন শোষণ, নিলে তো আর টাকাটা দিতে পারবো না, আমার তো কোনো ক্যাপাসিটি নেই। এখন ওরাও দেখে যে আমি অনেকদিন ধরে এরকম আছি, আমার পকেটে টাকা টুকা নাই। তো দোকানদাররাও মূলত বাকি দেওয়ার আগে আমি বন্ধ করে দিছি, না চাওয়া সম্ভব না, কারণ চাইলে তারা নাও করতে পারে, কারণ আমার তখন ইনকাম নেই, কোনো কিছু টাকা নেই আমার কাছে। এরকম থাকতে থাকতে অনেকদিন কাটাইলাম। কাটানোর পরে প্রায় মানে আমি যে চলবো খাবো এরকম পরিস্থিতিও নেই, খুব খারাপ অবস্থা আমার। তারপরে আমি এই জায়গায় ফোন পাইলাম, একটা ফোন দিলাম, ফোন দিয়ে একজনের সাথে কন্ট্যাক্ট করে আমার মোবাইল টোবাইল সব বিক্রি করে খেলাম। মানে খাওয়ার জন্য, শুধু পেটের খিদে মেটানোর জন্য হাতের বাটন ফোন পর্যন্ত বিক্রি করে দিলাম, কারণ উপায় তো নেই, আমাকে খাইতে হবে। 250 টাকার নোকিয়া ফোন, এটা মানে 300 টাকায় বিক্রি করে দিলাম, কারণ আমার খাইতে হবে, মূলত পেটের খিদে, আমার খাইতে হবে, বাঁচতে হবে আমার, এরকম অবস্থা। খুব খারাপ বাজে অবস্থা। এখন বয়সও তো অনেক হয়ে গেছে, এই বয়সে তো আর পাগলামো করতে না। তো পরে আমার ভাইদের কাছেও মূলত গেলাম, যাওয়ার পরে ওদের বড় ভাইয়ের কাছে হাতে পায়ে ধরলাম যে ভাই আমার ভুল হয়ে গেছে, যা হবার হয়ে গেছে, এতদিন লাইফে যা করছি আমি আর কিচ্ছু করব না, কিচ্ছু করবো না, তোমরা আমাকে বাঁচাও, আমাকে যেভাবে হোক তোমাদের কাছে নাও, নিয়ে আমাকে একটু হলেও সাপোর্ট করো, হালকা ইয়ে করো, তাইলে আমি নিজে নিজে কিছু না কিছু একটা করতে পারবো, তো আজকে না কালকে। কিন্তু আমি ঢাকা যাইতে চাইতেছি না, কারণ কি ঢাকার থেকে আমি পলাই আসছি, পলাই যাওয়ানোর সময় এক জায়গায় আমার 20,000 টাকা পাওনা ছিল। এক দোকানদার ভাইয়া যার সঙ্গে মানে ভালো সম্পর্ক ছিল, উনি 12,000 না 13,000 টাকা আমার কাছে পাবে, আর রুম ভাড়া পাবে। তো রুম ভাড়া তো অনেক মাল সামানা রাখি গেছি, ও তো বাড়ির মালিক যা পাইছে ওইটা বিক্রি করলে ওর আরো রুম ভাড়ার থেকে অনেক বেশি হবে, কিন্তু উনি তো আর কাউকে দেবে না। কিন্তু এই 20,000 টাকা আর 10,000 টাকা, 30,000 টাকা আমার ঋণ ঢাকায়। এখন আমি যদি হঠাৎ করে ঢাকা ঢুকি, ঢাকা তো খুব একটা বড় জায়গা না, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, হঠাৎ করে যদি আমি তাদের চোখে পড়ি বা আমি ইয়া হই, তাহলে আমার একটা জীবনে লাইফে সমস্যা হতে পারে, কারণ ঢাকা শহর তো কোনো একটা সময় না কোনো একটা সমস্যা হতে পারে। আমি তো ভাই ঢাকা যাওয়ার মতো পরিস্থিতি নেই, তো আমাকে বাঁচাও, যেভাবে হোক ইয়ে করো। তো তুমি তুমি মেজো ভাই দুইজনে মিলে আব্বা বেঁচে থাকতে জমি বিক্রি করছো, করে টাকা নিছো, ব্যবসা করতেছো, তুমি চাকরি করতেছো, সে ব্যবসা করতেছে। তো তোমরা বলছিলা যে আমি ছোট ছিলাম ওই সময়, যে আমি বড় হইলে তোমরা ওই টাকাটার যে ভাগ হয় 4 ভাগ, আমরা 4 ভাই, ওইটা আমাকে রিটার্ন দিবা। তো মূলত ওই টাকাটা আমাকে এখন রিটার্ন দাও, আমি কিছু একটা করি ভাই, আমাকে বাঁচাও তোমরা, আমি তো তোমাদের ছোট ভাই, এখন কি করবা? তো এই কথা বলার পরে আমার বড় ভাই একটা কথা বলে যে তোর আব্বা, আমাদের গ্রাম তো 2700 প্রায় আমরা ভোটার, তো আমাদের পুরা গ্রামের লোক জানে যে আমার আব্বা বেঁচে থাকতে কি কারণে জমিটা বিক্রি করছিল। আমাদের তো জমি খুব একটা বেশি না, অল্প জমি, তার ভিতরে যেটা অরিজিনাল ভালো জমিটা বাড়ি আমরা করতাম সেটাই বিক্রি করে দিছে বড় ভাই। এখন গ্রুপে আছে, আবার ওষুধের দোকান দিছে, মানে কীটনাশকের ওষুধের দোকান দিছে। মেজোজনে হুন্ডা কিনছে, কাপড়ের দোকান দিছে। মানে ওরা এই হুন্ডা কেনার জন্য, চাকরির জন্য টাকা দেওয়া লাগবে, আবার ব্যবসা করবে, এই কারণে জমিটা বিক্রি করে নিছিল ওই সময়। তো আমি বললাম দুই ভাইকে, তো আমার বড় ভাই একটা কথা বললো যে তোর আব্বা, তোর বাবা বেঁচে থাকতে জমিটা বিক্রি করছে না? তখন হ্যাঁ, বেঁচে থাকলে বিক্রি করলে তো ইজমালিতে বিক্রি করছে মূলত, উনি তো কারো নামে দিয়ে বিক্রি করেনি বা আমার নামে দেয়নি, আমি বিক্রি করছি তা তো না, তো ইজমালিতে বিক্রি করছে। এখন তোর আব্বা বিক্রি করছে, তোর আব্বারে যা কবর থেকে তুলে জিজ্ঞেস কর যে তোর আব্বা কেন জমিটা বিক্রি করলো। তো এই কটাতে আমি খুব কষ্ট পেয়েছি। কষ্ট পাওয়ার পরে বড় ভাইয়ের সাথে এক ধরনের মারামারি গ্যাঞ্জাম ওদের দুই ভাইয়ের সঙ্গে আমার লেগে গেল। তো দুই ভাইয়ের সঙ্গে তো আমি তো এমনি 2 দিন 3 দিন পরে একদিন খাবার পাই, মানে আমার অবস্থা এমনি কঙ্কালের মতো অবস্থা, আমার খুব খারাপ, আমি অসুস্থ পুরা। দুই ভাই আমাকে দেখলেই মারতে দৌড় দেয়, ধাক্কা দিয়ে ফালাই দেয়, মানে আমার উপরে খুব প্রেশার ক্রিয়েট করলো। করার পরে এক পর্যায়ে আমি তো খুব অবস্থা খারাপ, এখন কি করে, আমার বাড়িতে আর উঠতে দেয় না আমাকে, আমার বাড়ি আমার ঘর, আমি কোনো কিছু এখনো আমার বাবার কোনো কিছু নিলাম না, এতে আমাকে বাড়িতে উঠতে দেয় না, আমার অপরাধকেই বাড়িতে উঠতে দেয় না, কার না। এখন এই জায়গায় ফোন দেয়, ওই জায়গায় ফোন দেয়, ডিবিতে ফোন দেয়, পুলিশে ফোন দেয়, মানুষরে বলে ওর যা মন চায়, যে পারো ওরে ধৈরা যেখানে খুশি সেখানে পিটাও, মারো, ওরে পুলিশে ধরাই দেবো। ও 24 ঘন্টায় বাবা খায় বাধা গেছে, গাঁজা খায় বাধা গেছে, ও এরকম এরকম অবস্থা। ও মন চাইলেই খালি বিয়ে করে, খালি মেয়ে দেখলে ও বিয়ে করে, মন চাইলে বিয়ে করে। মানে ভাই আমি কয়টা বিয়ে করলাম,
প্রথম একটা বিয়ে করলাম, সেটাও 2.5 বছর সংসার করছি, যে কোনো কারণে আমার লাইফে এরকম সমস্যা ছিল দেখে আমি ছেড়ে দিছি। পরেরটা বিয়ে করে আমি 6 বছর সংসার করলাম। তা আমি তো প্রতিদিন বিয়ে করি না ভাই, এখন আমার তো এই সমস্যার কারণে তো এই জিনিসগুলো হয়েছে। তা আমি তো এগুলো মূলত আমার হাত ছিল না, সমস্যাগুলো এসে পড়ছে জীবনে, আমি বুঝতে পারিনি। তা আমি, মানুষই তো ভুল করে, আমাকে ক্ষমা করে দাও। তো ওনারা আর আমাকে কোনো কথাই, কোনো রকমেই ক্ষমা করলো না বা আমাকে কোনোভাবেই সাপোর্ট করলো না। না করার পরে আমি হঠাৎ করে একটা, এই আমার গ্রামের সবাই তো আর খারাপ হয় না, কিছু কিছু লোক তো থাকে, তো ওদের মাধ্যমে আর কি আমি একটা খবর পেলাম যে এক জায়গায় দারোয়ান লাগবে। দারোয়ান বলে কি, কনস্ট্রাকশন সাইড আছে না, কনস্ট্রাকশন সাইডে ওই জায়গার আর কি সিকিউরিটি গার্ড লাগবে। বেতন কত? 10,000 টাকা বেতন। আচ্ছা ঠিক আছে, 10,000 কে এখন 2,000 টাকা দিলে আমি খালি থাকতে পারবো, আমি সারা মাস খাইতে পারবো, আমার এইটাই দরকার, আর কিচ্ছু না। আমি এক পোশাকে বাড়ি গেছি, একটা পোশাক আমি 1.5 মাস ধরে ব্যবহার করতেছি, একটা শার্ট আর একটা প্যান্ট। মূলত আমার আর কিচ্ছু নেই। আমি যদি প্যান্ট শার্ট যেদিন ময়লা হয় সেদিন ধুয়ে দিয়ে গামছা তাওয়ালা পরে আমি মনে করেন যে ঘরের ভিতরে বসে থেকে এটা শুকায় সারাদিনে, তারপরে আমি আর বাইরে বাইরে হইতে হয়। মানে এমন অবস্থা আমার, এই দুইটাই ড্রেস, শুধু একটা শার্ট আর একটা প্যান্ট। তো এরকম অবস্থায় আমার ভাইয়ের আজকে এত বড় দোকান কাপড়ের, ছোট থেকে আমাকে বড় করছে, কাপড়ের দোকান দিয়ে কাপড় সবসময় আমাকে কোনো কষ্ট বুঝতে দেয়নি, এত সুখে রাখছে, এত ভালো রাখছে। আর আজকে ভাই আমি এরকম বিপদে পড়ছি, আমাকে একটা প্যান্ট শার্ট এনে দিতে পারে না, একটা লুঙ্গি এনে দিতে পারে না। মা একটা লুঙ্গি আর আমার খালাতো ভাইয়ের কাছ থেকে পুরান লুঙ্গি এনে আমাকে দিছে, ওই আর কি দুইটা মিলে আর কি ব্যবহার করি, এরকম অবস্থা। বন্ধু বান্ধব যাদের পিছনে, যাদের কারণে আমি মূলত সংসার জীবন টাকা পয়সা সবকিছু হারাইলাম শুধু বন্ধু বান্ধবের আড্ডার কারণে। আমার স্ত্রীর একটাই চাওয়া ছিল, ওর কোনো টাকা পয়সা কোনো কিছু চাওয়া ছিল না, ওর একটাই চাওয়া ছিল আমি যেন ওকে একটু সময় দিই, ওকে একটু কেয়ার করি, ওকে একটু ভালোবাসি, বন্ধু বান্ধবের পিছনে টাকাটা যেন কম নষ্ট করি, ভবিষ্যৎ যেন চিন্তা করি। শুধু এই কথাটাই বলছে, অন্য কোনো কিছু আমাকে আমার ওয়াইফ কখনোই বলেনি, অন্য কোনো কিছু বলেনি। ওর সামনে পর্যন্ত আমি নেশা করতাম, ওর একটাই টার্গেট ছিল, তোমাকে আমি নেশার থেকে সরাবো, তোমাকে আমি নেশার থেকে ভালো করবো, তুমি, আমি তোমার লাইফে আসার আগে তোমার লাইফে আছে নেশাটা, তো ওইটারে তুমি, আমি তো একদিনে ছাড়তে বলতে পারি না, তোমাকে আমি যেমনি হোক ছাড়াবো। ও আমাকে এত কষ্ট করে ও আমাকে নেশাটা থেকে আস্তে আস্তে অনেক কমাই দিছিল, কিন্তু তারও তো একটা ধৈর্যের লিমিট আছে, 5 বছর 6 বছর কেটে গেছে, আর কত। তো মূলত ওনারা দোষ দেয় না। তো আমার ভাইয়েরা পরে যখন এরকম করলো, আমাকে আর কোনো কাদা ওদের কাছে রাখলো না বা এ করলো না, আমাকে কোনো সাপোর্ট করলো না। পরে মূলত আমি এই জায়গায় আসলাম, এখন যে জায়গায় আছি মূলত এই কোম্পানিতেই জব করতেছি, এটা হলো হোল্ডিং কোম্পানিতে। তো এই জায়গায় আছি এখন, 10-11 হাজার টাকা বেতন আমার স্যালারি এই জায়গায় আর কি। মানে কনস্ট্রাকশন সাইডে ধুলাবালুর সঙ্গে মিশে আছি এই জায়গায় এখন। কেন বললেন এই গল্পটা আপনি আজকে আমাদেরকে? আজকে আমি এই গল্পটা বলার উদ্দেশ্য হলো একটাই, যে মানুষ এতটা স্বার্থপর হইতে পারে যে আমার নিজের ওয়াইফ যে আমাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসতো, কিন্তু আমি মূলত, আমি এমন একটা ভুল, এরকম ভুলটা অনেক মানুষে করে। তো আমার জীবনে আমি এমন একটা শিক্ষা পেয়েছি যে এই যে মূলত বন্ধু বান্ধব, যে খারাপ বন্ধু বান্ধব যারা হলো সঙ্গ খারাপ, যে বন্ধু বান্ধবরা খারাপ পথে আসে বা খারাপ পথে চলে, তাদের কথা শুনে তাদের পিছনে টাকা পয়সা নষ্ট করে, মানে এমন একটা জীবনে বোকামি করছি আমি, যে আমার আজকে লাইফটা পুরোটা বাদ হয়ে গেছে। আজকে আমার লাইফটা পুরোটাই এক ধরনের বাদ হয়ে গেছে। মানে আমি আর সামনে কখনো বিয়ে শাদী করতে পারবো না কোনো কিছু। কারণ কি, আমার যে ওয়াইফ ছিল ওকে আমি, মানে থাকতে আমি বুঝতে পারিনি, এখন আমি ওকে এতটা ফিল করতে পারি, এতটাই ওর কথা আমার মনে পড়ে, এতটাই ওকে এখন আমি ভালোবাসি। আগেও ভালোবাসতাম কিন্তু ওই ফিলটা করতে পারতাম না আর কি, কিন্তু ও না থাকার কারণে এখন বুঝতে পারতেছি যে ও আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। তো এই গুরুত্বপূর্ণ জিনিসটা আমি হারাইছি একমাত্র শুধু বন্ধু বান্ধবের পিছনে বেশি সময় দিতে যায়, নিজের আসল মানুষটারে সময় না দেওয়ার কারণে। তো এই কারণে আমি বলতে আসলাম যে আমার মতো ভুল যেন কেউ না করে, যে যাকে ছাড়া ভালো থাকা সম্ভব না, বা যে জীবনের অনেকটা গুরুত্বপূর্ণ লোক, তাকে বাদ দিয়ে, মানে এই যে, মানে রং যে বন্ধু বান্ধব, বন্ধু বান্ধব থাকবে না এমন না, যে বন্ধু বান্ধবগুলো সঙ্গ খারাপ বা আড্ডা খারাপ, তাদের সঙ্গে মিশা বা এরকম নেশা পানিতে অহেতুক জড়ানো, এগুলো হলো সম্পূর্ণটাই বোকামি, আর কিছুই না। এটা হয়তো আমরা সময় থাকতে বা বয়স কম থাকতে বুঝতে পারি না, কিন্তু আসলে একটা সময় এসে বোঝা যায় যে আসলে এই জিনিসটা কত বড় ভুল বা কত বড় অন্যায় এই করাটা। আর এক হলো, সেটা হলো গার্জিয়ান বা বাবা মা ছাড়া ভুল করে হঠাৎ কারো উস্কানিতে এরকম, মানে
লাইফের একটা বড় ডিসিশন, বিয়ার শাদীর ব্যাপারটা অন্তত, বা লাইফ পার্টনার একটা যে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত গার্জিয়ানদের সঙ্গে পরামর্শ করে সব থেকে নেওয়াটাই হলো সব থেকে বেটার। মানে একা একা নেওয়ার থেকে সব থেকে নেওয়াটা হলো সব থেকে মানে ভালো ব্যাপার বা বেটার। কারণ একলা নিলে হয় কি, যে এই যে আমার জীবনে যে এত কিছু এখন হয়ে যাইতেছে বা হইতেছে, আমার শুধু একটাই ভুল, সেটা হলো একজন স্বার্থ হাসিল করার জন্য, তার স্বার্থ হাসিল করার জন্য আমাকে ঠেলে দিছে ওই দিকে, কিন্তু আমি আসলে বুঝতে পারিনি। আমার লাইফের ফার্স্ট, আমার লাইফটা নষ্ট করার বা আমার লাইফটা এত সুন্দর ছিল সেটা নষ্ট করার মূল কারণটাই হলো আমার এক খালাতো ভাই সর্বপ্রথম। পরে তো আমার এই বন্ধু বান্ধব গুলো আসলো, নষ্ট বন্ধু বান্ধব গুলো পরে আসলো, কিন্তু আমার আপনজন খালাতো ভাই, আপন খালাতো ভাই তার স্বার্থ হাসিল করার জন্য তাকে বাড়িতে বিয়ে দিতেছে না, তার বয়স হয়ে গেছে, বিয়ে করতে চাইতেছে, বিয়ে দিতেছে না। তো ওকে বিয়ে দিতেছে না দেখি ও করলো কি, আমি ওর 2-2.5 বছরের ছোট, ও বুদ্ধি করে, আমার বয়সটা ওই সময় এমন, ও আমাকে বুদ্ধি দিয়ে বিয়ে করালো। কারণ আমি যখন ছোট বিয়ে করব তখন তো শরমে ওখান বাড়িতে বলতে পারবে যে ছোট বিয়ে করে ফেলেছে, আমার ছোট, আমি বিয়ে করতে চাইতেছি, আমাকে বিয়ে দিতেছেন নাকি, আমার বিয়ে করতে আর দোষ কিসের, আমার তো আর বাধা নেই, আমাকে তাহলে এখন বিয়ে দেন। মানে ওর আব্বা মা বলতেছে আরো দেরি করে বিয়ে করতে, কিন্তু ওর টার্গেট হলো ও এখন বিয়ে করবে। কিন্তু ও বিয়ে করতে গেলে ওর লাইন ক্লিয়ার করতে, আমি ছোট, আমাকে আমাকে বিয়ে দেওয়াটা হলো ওর বিয়ে করার কারণে উদ্দেশ্য, মানে ওর স্বার্থটা হাসিল করার জন্য ও আমার লাইফটা এরকম করলো। তো এটাও বলতেছি যে কারো কাজিন বা এরকম যেন না থাকে যে, বা কেউ নিজের স্বার্থ হাসিল করার জন্য আর একজনের অন্ধকারে ঠেলে দেওয়া বা অল্প বয়সে না বোঝা। কারণ তার মনে তখন 16-17 বয়সে একটা ছেলে মানুষ বা মেয়ে মানুষের বয়সে অনেক কিছুই ঘরে, তারা তো ভালো মন্দ কোনো কিছু বুঝতে পারে না। আর মূলত হলো ও ছিল এমন টাইপের, ও প্রতি ফ্রাইডে শুক্রবার আসলেই ও কই জানি যাইতো, আমি বলতে পারতাম না, এটা আর কি এড়াই গেছি। ও কই জানি যাইতো, আমি জানতাম না, বুঝতাম না যে ও কই যাইতো, আমি তো নতুন ঢাকা শহর আছি। তো হঠাৎ এরকম 1-2 মাস যাওয়ার পর ওকে একদিন পিছিয়ে লাগলাম, মানে ভাই আমাকে নিয়ে যাইতেই হবে তোর। মানে ও 2-2.5 বছর বড় হলে আমার সাথে বন্ধুর মতো আচরণ করতো, মানে বন্ধুর মতো চলতাম। 1-1.5 বছর 2 বছরের বড় তো আর এমন কোনো কিছু না, বন্ধুর মতো চলতাম। তো ওই সময় ছিল কি, ওর স্বভাব মানে চরিত্র ছিল মূলত খারাপ। আমি শুধু একটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে সেলফ রিয়েলাইজেশন, নিজের ভুল বুঝতে পারাটা। হ্যাঁ, হুম। আপনি যদি আপনার ভুল বুঝতে পেরে থাকেন তাহলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, এটাই হচ্ছে মূল কথা। সেকেন্ড ওয়াইফের ক্ষেত্রে আপনি মোটামুটি তার সাথে জাস্টিফাই কোনো আচরণ করেন নাই, যে কারণে সেই ধরনের সম্পর্কে গেছে। এই এতটুকু জায়গায় আমার ভালো লেগেছে আপনার। বাকি জীবনগুলোর ক্ষেত্রে গড়ার সময় আছে, আর ভুল করবেন না, সামনের দিকে এগিয়ে যাবেন, ইনশাআল্লাহ। আর এই হচ্ছে বিষয়। স্যার আমি আরেকটা কথা বলতেছিলাম, আমার সেকেন্ড ওয়াইফ এখন কই আছে আমি নিজেও জানি না, বা ও কার সঙ্গে আছে কিনা সেটাও জানি না। তো মূলত ও যদি কোনো হিসাবে শুনতে পারে বা এই বিষয়টা জানে, তো ওকে এখনো আমি অনেক মিস করি, বা ওকে ছাড়া আমি এই জীবনে আর কাউকে, কোনো মেয়ে মানুষকে নিতেও পারবো না, পসিবল না, আমার পক্ষে সম্ভব না। তো ও যদি আমাকে ক্ষমা করতে পারে, ওর প্রতি আমি অনেক অন্যায় করছি বা অনেক অবিচার করছি ওকে, ও যদি ক্ষমা করে আমার কাছে আসতে পারে আর একবার, তাহলে দুজনে মিলে অনেক সুন্দরভাবে সামনের লাইফটা অন্তত আমি অনেক ভালো রাখতাম ওকে, বা অনেক ভালো রাখার চেষ্টা করতাম। হুম। তো এই It's okay, message টা আপনি যদি অনুষ্ঠানের মাধ্যমে তাকে আহ্বান জানাচ্ছেন, বাট আমরা এই অনুষ্ঠানটাকে আসলে তাকে আহ্বানের জায়গাটাও বলবো না আমরা। আপনি যেটা চাচ্ছেন সেই জায়গাটা হয়তো সে যদি ভাবে চায়, ডেফিনেটলি আপনারা আবার এক হতে পারেন। তবে সেটাও রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে, আইনি জায়গাটা থেকে যদি কোনো জটিলতা থাকে, সেরকম মিট আপ করা উচিত বলে আমি মনে করি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ভালো থাকুন, শুভরাত্রি। জীবন গল্প, জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।